ফের পাল্টা আঘাতে কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটি উড়াল ইরান। জন্মশহর মাশহাদে জুরের নিদ্রায় শায়িত হবেন খামেনি। ফুটবল মাঠ যেন বিশ্ব রাজনীতির বিকল্প অস্ত্র। চুক্তি করতে মরিয়া হয়ে ট্রাম্পকে ফোন করেছে ইরান। লোকালয় ড্রেনে ঘুরে বেড়াচ্ছে কুমির, ভেনেজুয়েলায় চাঞ্চল্য। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইরানের 6টি শহরে স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 8 জন ইরানি সেনা নিহতের ঘটনায় 1 ঘন্টা পেরোতেই এবার চরম প্রতিশোধ নিল তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার কড়া জবাব দিতে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের এলিট ফোর্স IRGC। তেহরানের এই আকস্মিক ক্ষেপণাস্ত্র তাণ্ডবে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। চরম আতঙ্কে সতর্কতা জারি করেছে উপসাগরীয় দেশগুলো। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে শুরু হওয়া এই দ্বন্দ্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন আবারও ভয়াবহ হামলার হুমকি। সব মিলিয়ে আবারও কি কোনো ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র? এ নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরানের 8 যোদ্ধাকে মেরে যেন সাপের লেজে পা দিল যুক্তরাষ্ট্র। আমেরিকার এই হামলার জবাব দিতে 1 ঘন্টাও সময় নেয়নি তেহরান। আঘাত করলে পাল্টা আঘাত পাবে। পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের এই হুমকির পরপরই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের এলিট ফোর্স IRGC। ক্যাম্প আরিফজান, আলী আল সালেম ও শেখ ঈসা ঘাঁটিতে প্রথম ধাপের এই শাস্তিমূলক হামলায় কেঁপে ওঠে পুরো উপসাগরীয় অঞ্চল। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের প্রতিশোধের তাণ্ডবে আর সাইরেনে কাঁপছে মধ্যপ্রাচ্য। সমরবিদরা বলছেন আবারও রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। গত জুনে স্বাক্ষরিত 2 দেশের যুদ্ধবিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের ওপর স্মরণকালের ভয়াবহতম হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে আমেরিকার ফাইটার জেট ও মিসাইলগুলো ঝাঁকে ঝাঁকে আঘাত হেনেছে ইরানের বুক চিরে। বন্দর আব্বাস, চাবাহার, বুশেহের, কোনারাক, আক্কালা ও ইরান শহর, এই 6টি শহরে একযোগে চলেছে ধ্বংসযজ্ঞ। তছনছ হয়ে গেছে চাবাহারের মেরিটাইম কন্ট্রোল টাওয়ার, ডিপো আর আক্কালার রেল সেতু। বিমান ও নৌবাহিনীর 8 সদস্যের লাশের উপর দাঁড়িয়ে আঙ্কারার ন্যাটো সম্মেলন থেকে ট্রাম্পের নতুন হুঙ্কার। প্রয়োজনে ইরানের পানি ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। মার্কিন বুটের তলায় যাবে প্রধান তেল টার্মিনাল খার্গ দ্বীপ। এদিকে ইরানের পাল্টা হামলায় কুয়েত কিছু ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার দাবি করলেও কাতার, কুয়েত ও বাহরাইনে জারি করা হয় জরুরি সতর্কতা। নাগরিকদের কাছের জানালা থেকে দূরে এবং ঘরের ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই আকস্মিক আগুনে ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো স্পষ্ট বার্তা, তারা এই জোর জুলুমের যুদ্ধের অংশ হতে চায় না। মূল লড়াইটা আসলে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। চুক্তির 5 নম্বর ধারার ব্যাখ্যায় ইরান ভাবছে এই আন্তর্জাতিক জলপথের একক সার্বভৌমত্ব তাদের। আর ট্রাম্প প্রশাসনের দাবি, বিশ্ব অর্থনীতির স্বার্থে এখানে সব জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে। ট্রাম্প হুঙ্কার দিয়েছেন, ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র 20 গুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়বে। তবে এই নীতিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন চরম হটকারী বললেও মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে ডেকে আনতে পারে বিশ্বযুদ্ধের মহাপ্রলয়। সোনম সিদ্দিকী, কালবেলা। নিহত হওয়ার দীর্ঘ 4 মাস পর অবশেষে জন্মশহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক যৌথ হামলায় তিনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় চরম যুদ্ধাবস্থা। আর সে কারণেই এতদিন স্থগিত ছিল তার দাফন কাজ। অবশেষে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর কাটল সেই দীর্ঘ জটিলতা। দাফনের আগে তেহরান ও কোম শহর হয়ে ইরাকের নাজাফ এবং কারবালায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তার মরদেহ আবারও ইরানে ফিরে আনা হয়েছে। আজ মাশহাদের পবিত্র ইমাম রেজা সমাধিতে প্রভাবশালী এই নেতার ঐতিহাসিক শেষ বিদায় ও দাফন কাজ নিয়ে বিস্তারিত দেখুন
প্রতিবেদনে। নিহত হওয়ার দীর্ঘ 4 মাস পর অবশেষে সমাহিত করা হচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। আজ বৃহস্পতিবার জন্মভূমি মাশহাদের পবিত্র ইমাম রেজার সমাধিতে শেষ বিদায় জানানো হবে এই প্রভাবশালী নেতাকে, এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। গত শুক্রবার থেকে শুরু হওয়া শোকানুষ্ঠানে প্রথম 3 দিন সাধারণ জনগণের জন্য খামেনির মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। কিন্তু কেন এই দীর্ঘ 4 মাসের অপেক্ষা? গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক আকস্মিক যৌথ হামলায় খামেনি সহ পরিবারের অনেকেই নিহত হন। এরপর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চরমে রূপ নেয়, যার ফলে স্থগিত হয়ে যায় তার দাফন। অবশেষে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর কাটল এই জটিলতা। দাফনের আগে তার মরদেহ তেহরান ও কোম শহর ঘুরে বিমানে করে নেওয়া হয় ইরাকের নাজফ ও কারবালায়। নাজফের শোকযাত্রা শেষে আলী খামেনিকে নেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সমাধি প্রাঙ্গণে, যেখানে ধর্মীয় নেতারা জানাজায় অংশ নেন। সেখানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা শেষে আবারও ইরানে ফিরিয়ে আনা হয় তাকে। কোটি মানুষের উল্লাসের আড়ালে ফুটবলের মাঠ কি বিশ্ব রাজনীতির কোনো বিকল্প অস্ত্র? বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কি আসলে নিরপেক্ষ, নাকি তাদের সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে রাজনীতি? ইতিহাস বলছে মুসোলিনির ফ্যাসিবাদের প্রচার থেকে শুরু করে হন্ডুরাস, এল সালভাদোরের রক্তক্ষয়ী ফুটবল যুদ্ধ কিংবা ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ হিসেবে ম্যারাডোনার সেই বিখ্যাত গোল, খেলার মাঠ কখনোই রাজনীতি থেকে মুক্ত ছিল না। বর্তমান সময়ে সেই মেরুকরণ যেন আরো স্পষ্ট। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে দ্রুত নিষিদ্ধ করলেও ইসরায়েলের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে ফিফা। চলমান 2026 বিশ্বকাপে ইসরায়েলকে বহিষ্কারের বদলে কেবল জরিমানা করায় ফিফার এমন দ্বিমুখী নীতি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। খেলার মাঠে বিশ্ব রাজনীতির এই নির্মম দাবার চাল আর পর্দার আড়ালের ইতিহাস নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফিফা কি আসলে নিরপেক্ষ, নাকি রয়েছে রাজনীতি? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল প্রেমীদের মধ্যে। গ্যালারিতে যখন কোটি মানুষের উল্লাস চলে, পর্দার আড়ালে তখন চলে বিশ্ব রাজনীতির ভয়ঙ্কর দাবার চাল। গেল 100 বছরের ইতিহাস সাক্ষী, খেলার মাঠ কখনোই রাজনীতি থেকে মুক্ত ছিল না, বরং তা ব্যবহৃত হয়েছে স্বৈরশাসকের প্রচারণা, দেশের ভাবমূর্তি বদলানো কিংবা যুদ্ধের প্রতিশোধ নেওয়ার মোক্ষম অস্ত্র হিসেবে। 2026 সালের চলমান ফুটবল বিশ্বকাপেও রাশিয়া ও ইসরায়েলকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দ্বিমুখী নীতি এবং 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের প্রস্তুতি ক্রীড়ামঞ্চকে এক নির্মম রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। দ্য আরব উইকলি ও মোমেন্ট সহ একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইতিহাস ঘাটলে দেখা যায় 1934 সালে ইতালির শাসক বেনিতো মুসোলিনি ফুটবল বিশ্বকাপকে নিজের ফ্যাসিবাদের বিজ্ঞাপনের মঞ্চ বানিয়েছিলেন। এর ঠিক 2 বছর পর 1936 সালে বার্লিন অলিম্পিককে নাৎসিদের বর্ণবাদী শ্রেষ্ঠত্ব প্রচারের হাতিয়ার বানান অ্যাডলফ হিটলার। তবে আমেরিকার কৃষ্ণাঙ্গ অ্যাথলেট জেরি ওয়েন্স পরপর 4টি সোনা জিতে হিটলারের সেই অহংকার গুঁড়িয়ে দেন। খেলার মাঠ কখনো কখনো রূপ নিয়েছে রক্তক্ষয়ী বাস্তব যুদ্ধেও। 1969 সালে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হন্ডুরাস এবং এল সালভাদোরের মধ্যে শুরু হয় 100 ঘন্টার ভয়াবহ যুদ্ধ, যা ইতিহাসে ফুটবল যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে প্রাণ হারায় প্রায় 2000 মানুষ, বাস্তুচ্যুত হয় লাখো পরিবার। আবার 1986 সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোলটি কেবল সাধারণ কোনো গোলই ছিল না। ফকল্যান্ড যুদ্ধে ব্রিটেনের কাছে হেরেছিল আর্জেন্টিনা। ম্যারাডোনা নিজেই স্বীকার করেছিলেন ওই ম্যাচটি ছিল যুদ্ধে নিহত আর্জেন্টাইন সৈনিকদের হয়ে এক প্রতিশোধ। মাঠের এই লড়াই যেমন হিংসাত্মক রূপ নিয়েছে, তেমনি কখনো শান্তির দূত হয়েছে। 1972 সালের মিউনিক অলিম্পিকে 11 জন ইসরায়েলি অ্যাথলেটকে জিম্মি ও হত্যা করে ফিলিস্তিনের এক সশস্ত্র গোষ্ঠী। আবার ঠিক বিপরীত চিত্র দেখা যায় 1998 বিশ্বকাপে, যেখানে চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইরানের খেলোয়াড়রা একে অপরের সাদা গোলাপ দিয়ে তৈরি করেন অনন্য এক ফুটবল ডিপ্লোমেসি।
একবিংশ শতাব্দীতে এসে রাজনীতির এই রূপ আরো সূক্ষ্ম হয়েছে, যাকে বলা হচ্ছে সফট পাওয়ার। কাতার বিশ্বকাপের পর এখন এই পথ ধরে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। ফিফা ইতিমধ্যেই 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক সবুজ সংকেত দিয়ে তাদের বৈশ্বিক প্রভাব বাড়াতে বড় ভূমিকা রেখেছে। তবে এই বিশ্বমঞ্চের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে। ইউক্রেন আক্রমণের পর রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে দ্রুত নিষিদ্ধ করা হলেও ইসরায়েল ক্ষেত্রে ফিফার নীতি সম্পূর্ণ ভিন্ন। 2026 সালের মার্চ মাসে ফিফা ইসরায়েলকে নিষিদ্ধ করার আবেদন নাকচ করে কেবল 1.5 লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানা করার সিদ্ধান্ত নেয়। ফলে 2026 সালের চলমান বিশ্বকাপেও ইসরায়েলকে পুরোপুরি বহিষ্কারের দাবিতে আন্তর্জাতিক অঙ্গনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দিন শেষে স্বৈরশাসকেরা আসে আর যায়, কর্পোরেশনগুলো খেলাকে পণ্য বানায়, কিন্তু মানুষের মনে টিকে থাকে জেসি ওয়েন্সের লড়াই, ম্যারাডোনার জাদু কিংবা দুই বড়ি দেশের খেলোয়াড়দের কোলাকুলি। ক্ষমতা মুছে যায় কিন্তু সুন্দর খেলাধুলা শেষ পর্যন্ত মানুষেরই থেকে যায়। সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জিতে গেছে এবং একটি চুক্তি করতে মরিয়া হয়ে ইরান তাকে সরাসরি ফোন করেছে। আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে এমনই বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মার্কিন আগ্রাসনের মুখে মাথা নত না করে উল্টো ইরানের একের পর এক পাল্টা আঘাত ও কঠোর প্রতিরোধের কারণেই মূলত আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। এর মাঝেই শক্তির মাধ্যমে শান্তি আনার দোহাই দিয়ে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ন্যাটো সম্মেলনে ট্রাম্পের এমন সব দম্ভোক্তি আর বৈশ্বিক কূটনীতিক নানা চমকপ্রদ মোড় নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মার্কিন আগ্রাসন ও তীব্র হামলার মুখেও মাথা নত না করে উল্টো ওয়াশিংটনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে ইরান। আঙ্কারার ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্প তেহরানকে চুক্তি করতে মরিয়া দাবি করলেও মূলত ইরানের একের পর এক পাল্টা আঘাত ও কঠোর প্রতিরোধের কারণে মার্কিন প্রশাসন এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের দাবি, চুক্তি করতে মরিয়া নাকি ইরান। এমনকি তিনি বলেন ইরান থেকে তাকে ফোনও করেছিল, এমনটাই তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি। ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। আঙ্কারার ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এমন বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, বাণিজ্যিক জাহাজে ইরানের আঘাতের জবাবে মার্কিন সেন্টকম তাদের উপর 20 গুণ বেশি শক্তিশালী পাল্টা আঘাত এনেছে। শুধু তাই নয়, ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে জানান, আমরা সামরিকভাবে ইতিমধ্যেই জিতে গেছি, ইরানের হাতে এখন খুব সামান্যই অবশিষ্ট আছে। এই চরম পরিস্থিতির সূত্রপাত মূলত মার্কিন স্বার্থে ইরানের উপর ক্রমাগত আঘাত। ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে তার নিজের উপরও এয়ারফোর্স ওয়ানের উপর সবসময় 1 নম্বর নিরাপত্তা হুমকি থাকে। তবে মার্কিন কঠোর নীতিমালার কারণে ইরান এখন এতটাই কোণঠাসা, তারা চুক্তি করতে ট্রাম্পকে সরাসরি ফোন করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে ট্রাম্পের মূল উদ্দেশ্য ও লাভ দ্বিমুখী। একদিকে আন্তর্জাতিক অঙ্গনে নিজের বিচক্ষণ সমঝোতাকারী ইমেজ প্রতিষ্ঠিত করা, অন্যদিকে মার্কিন আধিপত্য বজায় রাখা। ট্রাম্পের নিজস্ব মতবাদ হল শক্তির মাধ্যমে শান্তি আনা। তিনি দাবি করেন, অতীতে ভারত, পাকিস্তান ও কঙ্গোর মতো 8টি দীর্ঘস্থায়ী যুদ্ধের নিষ্পত্তি তিনিই করেছেন, তাই নোবেল শান্তি পুরস্কার তারই পাওয়া উচিত ছিল। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো তাকে এই কারণে নোবেল বিজয়ী হিসেবে দেখতে চান বলে তিনি উল্লেখ করেছেন। এই সংবাদ সম্মেলনে কেবল ইরান বা ভেনেজুয়েলা নয়, উঠে এসেছে ন্যাটোর অভ্যন্তরীণ কোন্দল ও ট্রাম্পের কূটনীতির নানা চমকপ্রদ নতুন মোড়। এর আগে স্পেন ও জার্মানির উপর ক্ষুব্ধ হলেও বাণিজ্য বন্ধের হুমকি দেওয়ার পর স্পেন বিপুল পরিমাণ অর্থ দিতে রাজি হওয়ায় ট্রাম্প এখন তাদের প্রশংসায় পঞ্চমুখ। এমনকি ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিও এখন গ্রিনল্যান্ডের সাথে একটি ভালো চুক্তি করার উপর ঝুলে আছে বলে তিনি নতুন ইঙ্গিত দেন। নাজমুন নাহার উসবা, কালবেলা। আবাসিক এলাকার ড্রেনে চুপচাপ শুয়ে আছে 1.5 মিটার এক লম্বা বিশাল কুমির। এমন এক অদ্ভুত ও গা ছমছমে দৃশ্য দেখে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভেনেজুয়েলায়। দেশটির মিরান্ডা স্টেটের লা লাগুনিটা কান্ট্রি ক্লাবের একটি আবাসিক এলাকার ড্রেন থেকে গত মঙ্গলবার উদ্ধার করা হয় কেইম্যান ক্রোকোডাইলাস প্রজাতির এই কুমিরটি।
স্থানীয় বাসিন্দারা ড্রেনের ভেতর কুমিরটিকে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দিলে পরে সেটিকে নিরাপদে উদ্ধার করা হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, ভুলবশত নিজের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে এটি লোকালয়ে চলে এসেছিল। ভেনেজুয়েলার আবাসিক এলাকায় কুমির আতঙ্ক এবং সেটি উদ্ধারের রোমাঞ্চকর অভিযান নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আবাসিক এলাকার ড্রেনে চুপচাপ শুয়েছিল 1.5 মিটার লম্বা বিশাল সাইজের এক কুমির। ভেনেজুয়েলার মিরান্ডা স্টেটের এল হাতিলো পৌরসভার লা লাগোনিটা কান্ট্রি ক্লাবের একটি আবাসিক এলাকার ড্রেন থেকে গত মঙ্গলবার সেই কুমিরটিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ড্রেনের ভেতর কুমিরটিকে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। ভেনেজুয়েলার ইকোসোশিয়ালিজম মন্ত্রণালয় জানিয়েছে, এটি মূলত একটি কেইম্যান ক্রোকোডাইলাস, যা ভুলবশত তার স্বাভাবিক আবাসস্থল থেকে লোকালয়ে চলে এসেছিল। প্রায় 1.5 মিটার দীর্ঘ এই সরীসৃপটিকে উদ্ধারের পর সংশ্লিষ্ট দলের মাধ্যমে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।